আগামী 17 আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল করে কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। আমরা এই অভিযোগের কথা জানি, এটা বাংলাদেশের লং স্ট্যান্ডিং সমস্যা যে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে একটু প্রত্যন্ত এলাকাতে যেসব ক্ষেত্রে চিকিৎসকদের পদায়ন করা হয়েছে বা অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তার পদায়ন হয়েছে, অভিযোগ আছে যে তাদের অনেকেই সঠিক তাদের চাকরির সূচি বা সময় মেনটেন করেন না। অনেক বড় অংশ করেন, আমরা কিন্তু অনেকে খুব ঢালাও অভিযোগ করে ফেলি। মানে আমি নিচে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, ওই হসপিটালে কাজ করেছি, সো আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার সহ অন্য স্বাস্থ্যকর্মীরা কাজ করার চেষ্টা করেন। কিন্তু হ্যাঁ, এর মধ্যে যে কোনো সমস্যা নেই, কারো গাফিলতি নেই তা না, এই সরকার সেটা নিশ্চিত করতে চায়। এবং আপনারা খেয়াল করেছেন আমাদের সরকার, এই সরকার আসলে জনগণের কল্যাণমূলক কাজ, সোশ্যাল সেফটি, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিটি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগও আসলে আমাদের হসপিটালগুলোর ক্ষেত্রে আছে। সেটা যে সবসময় অবহেলাজনিত কারণে তা না, অবহেলা আছে, একই সাথে লোকবলের অপ্রতুলতা আছে। তো তারপরও এগুলোকে পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার, আরো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় দেশের জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো দেশের প্রায় 10,13,000 খাদ্য ব্যবসায়ীর তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডেটাবেস সফটওয়্যার সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এই তথ্য ভান্ডার ব্যবহার করে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য তৈরি ও সরবরাহের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত মনিটরিং করা সম্ভব হবে। এটা খুবই আলোচিত বিষয় ইদানিং সময়ে। আমরা অনেকগুলো একটা টার্ম ব্যবহার করি, লাইফস্টাইল ডিজিজ। আমরা কিভাবে জীবন যাপন করি সেটার উপরে আমাদের অনেক রোগ নির্ভর করে। আমরা ফিজিক্যাল মুভমেন্ট করি কিনা, আমরা কি খাই। আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি উল্লেখ করা আছে, আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা খাদ্যে ভেজাল বা অনিরাপদ খাদ্যের কথা বলি। ভেজাল সবসময় যে অনিরাপদ হবে তা না, দুধে পানি মেশালে সবসময় অনিরাপদ হয় না, কিন্তু এটা ফ্যাক্ট আমাদের চাষের পর্যায়ে বা সংরক্ষণের পর্যায়ে এমন কিছু রাসায়নিক হয়তো ব্যবহার করা হয় যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দুটো কম্পোনেন্ট আছে। এখানে আমরা কিন্তু সচেতনতা তৈরির কথা বলছি। মানে যারা খাদ্য ব্যবসায়ী, যারা কৃষক আছেন, তাদের অনেকে কিন্তু সচেতন নন। তারা অনেকে জানেন না যে তারা যেটা ব্যবহার করছে সেটা ইম্প্যাক্ট কি। আবার কেউ কেউ জেনে শুনে করছে। তো এই দুটো কাজই আসলে একসাথে করতে হবে। আমরা এর সাথে জড়িতদের সচেতন করে তুলতে চাই এবং প্রয়োজনে আইন ব্যবহার করতে চাই। খাদ্য মজুদের কথা বলছিলাম যে আমরা এটা বাড়ছে, আমাদের নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি। সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9,02,815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। এই কথাটা একটু মনে রাখতে হবে। এই বার্তা যারা খাদ্য ব্যবসায়ী আছেন, চাল ব্যবসায়ী আছেন, তাদের কাছে এবং একই সাথে জনগণের কাছেও, যে জনগণ নানা রকম খাদ্য সহায়তামূলক কর্মসূচি নিয়ে জনগণের পাশে সরকার থাকতে চায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও সংশ্লিষ্ট সুবিধা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। এর ফলে কি হবে? প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে এবং প্রধান শিক্ষক পদে বদলি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে। প্রায় 32,500 জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন এবং পদোন্নতির ফলে শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া যাবে। মানে আমরা প্রাথমিক শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া উচিত, এটা আমরা যারা বেসিক টুকু জানি আমরা তারা বুঝি। শিশুদেরকে ওই পর্যায়ে থেকে যথেষ্ট যোগ্য করে না তোলা গেলে ভবিষ্যতে আসলে ওই ভিতটা তৈরি করা না গেলে হবে না। এবং সেখানকার চাকরিগুলো যাতে আকর্ষণীয় থাকে। মানে আমাদের এই সমাজে এই প্রবণতা আছে যে এখানে অনেকেই চাকরি করতে চান না। এই যে পদোন্নতির একটা সংকট আছে, আমরা যখন কোথাও কাজ করতে যাই, আমি পরবর্তীতে কোথায় যাব, কোন ধাপে যেতে পারি, এগুলো আমরা দেখি। সো এই জটিলতা অবসান হয়েছে, নতুন কর্মসংস্থান যেমন তৈরি হবে, নতুন পদমর্যাদা তৈরি হবে। এটা আশা করি যে এই চাকরিগুলোকে আরো আকর্ষণীয় করবে এবং আমাদের প্রতিভাবান মানুষজন এই চাকরি করতে আসবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্পী শবনম মুশতারিকে শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 5 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নজরুল বর্ষর উদ্বোধন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 2026-27 লোগো এবং স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন। এখানে কি হয়েছে আমরা একটু জানাই।
আপনাদেরকে একটু জানিয়ে রাখি বেসিক, আমরা আগেও একদিন বলেছি। প্রাথমিকভাবে আমরা সবগুলো জেলায় এবং ৭৪টা উপজেলায় যেগুলো তুলনামূলক একটু দূরবর্তী, একটু প্রান্তিক, সেগুলোতে নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু হবে। এর বাইরে যে বর্ষ বলছি আমরা, আগামী বছরের নজরুলের জন্মদিন 25 মের আগ পর্যন্ত নানা রকম কর্মসূচি হবে। এর মধ্যে সঙ্গীত, এর মধ্যে নাটক, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কম্পিটিশন নজরুলকে কেন্দ্র করে। আমরা এই কথাটা সেদিন ওই অনুষ্ঠানের বক্তৃতায় আমি বলেছিলাম, সেটা আবার একটু বলতে চাই। সেটা হচ্ছে নজরুল উদার গণতান্ত্রিক মধ্যপন্থী যে রাজনীতির কথা আমরা বলি, আমরা নজরুলের তার রচনা, তার সৃষ্টিশীলতার সাথে সেটার মিল খুঁজে পাই। একজন মানবিক মানুষ, একজন মধ্যপন্থী মানুষ, যিনি মানুষের সব মানুষকে অ্যাকোমোডেট করা, অন্তর্ভুক্তিমূলক সব মানুষকে একত্র করে যে তার যে সাহিত্য আছে, সেটা আমরা যে দল এখন ক্ষমতায় আছে, রাষ্ট্রের দায়িত্বে আছে, তারা এটা ফিল করে যে এটা নজরুলের রচনার সাথে এটা ম্যাচ করে। এবং একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজনীতি জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ হবে মনে করে বলেই সে সেটা করে। সুতরাং নজরুল বর্ষ আমরা চেষ্টা করব নতুন প্রজন্মের মাধ্যমে নজরুলের সাম্য, তার দ্রোহ সবকিছু ছড়িয়ে দেওয়ার জন্য। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বই পড়ার সুযোগ করে দিতে বর্তমানে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি, গাড়ির মাধ্যমে ৬৪ জেলার ৩৬৮ উপজেলা ও থানা ৩,২০০টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বিশ্ব সাহিত্য কেন্দ্র এই কাজটা করছে এবং এটা সরকারি সাহায্যে আসলে হয়, এটা কন্টিনিউ করছে এবং এটার পরিসর আমরা বাড়ানোর জন্য আলোচনা করছি। আরেকটা জিনিস একটু আপনাদের জানিয়ে রাখি, এটা সাথে যেটা আমি ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামটা আমি কোঅর্ডিনেট করছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমরা স্কুল পর্যায়ে শিশুদের স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছি। প্রাথমিক এবং মাধ্যমিক দুই পর্যায়েই এটা শেষ পর্যায়ে আছে প্রস্তুতি। আমরা এই বছর বাকি যে কয়েক মাস আছে, আমরা একটা পাইলট প্রোগ্রাম করব কিছু সিলেক্টেড স্কুলে, প্রতি উপজেলার কিছু সিলেক্টেড স্কুল, প্রাইমারি স্কুলে এবং কিছু সিলেক্টেড সেকেন্ডারি স্কুলে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই পাইলটের উদ্দেশ্যটা হচ্ছে আমরা চেষ্টা করব যে শিশুরা বই পড়ছে কিনা এবং সেটার ইম্প্যাক্ট কি, মানে বই পড়ে তারা কি কতটুকু মাথায় রাখছে, এগুলো পরীক্ষাও আগেও নেওয়া হতো, এখন নেওয়া হবে। আমরা এটা বুঝতে চাই, সেটার উপরে ভিত্তি করে এটা আমরা দেশব্যাপী সব স্কুলে ধাপে ধাপে করতে চাই। উদ্দেশ্যটা খুব সহজ। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেছেন যে আমরা শিশুদেরকে যত বেশি সৃজনশীল এবং মননশীল কর্মকাণ্ডে এনগেজ করে রাখতে পারবো, সেটাই রাষ্ট্রের জন্য ভালো। মানে রাষ্ট্রের দূরবর্তী বিনিয়োগ, যদি এটাকে আমি বিনিয়োগই বলতে চাই, আজকে শিশু ভবিষ্যতের এই রাষ্ট্রের সব দায়িত্ব নেবে, তো সে বই পড়বে, সে খেলবে, সে সংস্কৃতি চর্চা করবে। এটাও একটু জানিয়ে রাখি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সব স্কুলে বিভিন্ন কালচারাল ইস্যুস, মানে বিষয়ে গান, আবৃত্তি, অভিনয়, এগুলোর কম্পিটিশন শুরু হতে যাচ্ছে অচিরেই। যেগুলো ওই যে ফুটবল কম্পিটিশন যেভাবে হলো সেরকমভাবে এটা হবে এবং ঢাকায় এসে জাতীয় পর্যায়ে সেটা শেষ হবে এবং আমরা এক্সপেক্ট করি মাননীয় প্রধানমন্ত্রী সেটায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর অর্জন এ পর্যন্ত ৩,৪০০ কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ কিস্তি পরিশোধ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ, আমরা গতদিন বলেছি, একটা ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করছে যার মাধ্যমে টোল আদায় শৃঙ্খলা এবং এটা ইতিবাচক করা যাবে, মানুষের হয়রানি কমে যাবে, একই সাথে সবকিছু মেনটেইন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৬ জুলাই ২০২৬ তারিখে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ জুলাই ২৬ সালে সকাল ৬টায় রায়ের বাজারে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে সড়ক দিকে আবু সাইয়েদ মনুমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভা। আপনারা জানেন ১৬ তারিখ আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার একটা খুবই সিগনিফিক্যান্ট দিন। আবু সাইদের ভিডিও আমরা দেখেছি। একই দিনে চিটাগংয়ে ছাত্রদল কর্মী ওয়াসিম নিহত হয়েছেন। মোট ৬ জন মানুষ এই প্রথম নিহত হতে শুরু হয় এবং এরপর একই দিনে ৬ জন মানুষ, তারপর সংখ্যাটা ক্রমাগত বাড়তে থাকে এবং এই মৃত্যুগুলো শেষ পর্যন্ত আমাদের এই গণ অভ্যুত্থানকে, জনগণকে রাস্তায় নামিয়ে আনতে উদ্বুদ্ধ করেছে। ব্রুটালিটি দেখা, আমরা কোনো মৃত্যু কখনো হোক চাই না, কিন্তু এই মৃত্যুগুলোর, এই মানুষগুলোর কাছে আমাদের ঋণ রয়ে গেছে। এটা শুধু না, সংখ্যাটা আরো অনেক বড়, সবার প্রতি আছে। কিন্তু ১৬ জুলাই একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, সেটা উপলক্ষে এই কাজটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করবে। এবং একই সাথে জানিয়ে রাখি, এর সাথে জড়িত সংস্কৃতি মন্ত্রণালয় অচিরেই আপনাদেরকে এটা জানাবে ব্রিফিং এর মাধ্যমে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের বিস্তারিত কর্মসূচি আছে এবং একই সাথে
তথ্য মন্ত্রণালয়ও কাজ করছে, সবগুলো আপনারা সময় মতো জেনে যাবেন। সুতরাং জাতির মননে জুলাইকে আমরা জাগিয়ে রাখতে চাই। অনেকে আওয়ামী লীগের আলোচনা করেন, নিষিদ্ধ মানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা, সেটা আইনগতভাবে কি হবে সেটা দেখা যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা দেখেছেন যে তিনি খুব স্পষ্টভাবে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে এটার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, আইসিটি চিফ প্রসিকিউটরও জানিয়েছেন, তদন্ত চলছে। তো বিচারের জায়গায় চলুক, আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা মনে করি এটা যারা এই সময়ের মধ্যে আমরা বেড়ে উঠেছি, যারা আমরা অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, যে এই দিবস এবং তাদের কর্মকাণ্ড কীর্তিকলাপ সামনে আনার মাধ্যমে মানে তারা মানুষের মনে নিষিদ্ধ হয়ে থাকবেন, সেটা আমরা বিশ্বাস করি। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেন 7 এপ্রিল 2026 তারিখে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। মানে আমরা এই গাইডলাইনগুলোকে একটু যেন গুরুত্ব দিই। এটার মানেটা হচ্ছে এই যে এই সরকার খুব আন্তরিকভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায়। পৃথিবীতে এখন এনার্জি একটা মেজর ক্রাইসিস হচ্ছে, এবং আপনারা অনেকে নিশ্চয়ই জানেন পৃথিবীতে এনার্জি ক্রাইসিস আমরা না, উন্নত দেশে যে পর্যায়ে ছিল সেটা উন্নত দেশেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বা পাওয়ার কনজিউম করে। সো ওই দেশে পর্যন্ত এখন আলাপ শুরু হয়েছে যে তারা যেই ধরনের ব্যবস্থার মধ্যে বছরে বছরে তৈরি হয়েছে তাদেরও নতুনভাবে ভাবতে হবে। আপনারা খেয়াল করবেন অনেক দেশে নিউক্লিয়ার ফুয়েলের কথা থেকে জায়গা থেকে সরে আসছিলেন অনেকে, এখন আবার নতুন করে তারা ভাবছেন। সো জ্বালানি নিরাপত্তা সামনে পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে, এবং আমরা রাইটলি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে যাচ্ছি। 2026 সালের অন্যান্য মাসের তুলনায় জুন 2026 মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দাবির অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সাথে যোগাযোগের জন্য বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট, ফেসবুক পেজ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকবৃন্দকে অবহিত করা হচ্ছে। এই অভিযোগটা আমি ব্যক্তিগতভাবে শুনি, আমরা বাইরে বা সোশ্যাল মিডিয়াতেও জানি। আমরা এনকারেজ করছি অভিযোগগুলো যেন সরকারের কাছে জানানো হয়। সরকার জানানোর কথা যেহেতু বলছে, তার মানে সরকার স্বীকার করছে কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের সমস্যা আছে। সুতরাং আমরা আশা করি এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রণালয় তাই আমাদেরকে জানিয়েছেন। বাংলাদেশ রেলওয়ে আইন 2025-এর খসড়া হয়েছে, একটু জনগণ খেয়াল করবেন সবাই। এবং তাদের যে রেল মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট www.mor.gov.bd, এখানে প্রকাশ করা হয়েছে যে কেউ চাইলে এটার মতামত দিতে পারেন। এটা একটা কমন প্রসেস, কিন্তু আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। তো সেই কমিশনের পক্ষ থেকে আমরা যখন জনগণের অপিনিয়ন চেয়েছি বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটে, মেইলে, ফেসবুকের মেসেজে, আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে আমাদের জনগণ, আমরা অনেককে নির্বাচন বিশেষজ্ঞ মনে করি বা এটা সেটা অনেকের সম্পর্কে ধারণা আছে, তারা জানেন আমাদের মানুষজন যে কত বড় নির্বাচন বিশেষজ্ঞ আমরা আসলে আমি সেই সময় বুঝতে পেরেছি। আমরা 2-3 জন অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম কম্পাইল করার জন্য, এবং অত্যন্ত সুন্দর হাজার হাজার কমেন্ট ছিল, এর মধ্যে শত শত কমেন্ট ছিল যেগুলো থেকে আমরা গ্রহণ করতে পেরেছি। তো এটা আমাদের একটা শক্তির জায়গা। তো আমি জনগণকে আশা করবো, আমরা এক্সপেক্ট করবো, এই আইন শুধু না, যখনই কোনো আইন দেয়া হয় আমরা আপনাকে এই যে এই আইনটার কথা জানালাম। রেল নিয়ে আমাদের অনেকেরই ভাবনা আছে, এবং আমি বিশ্বাস করি অনেকেরই বিশেষজ্ঞদের চাইতে কম না এরকম ধারণা আছে। আপনারা পার্টিসিপেট করবেন, সেটা সবচেয়ে ভালো হবে। কৃষি মন্ত্রণালয় খাল খনন কর্মসূচি তারা কন্টিনিউ করছেন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি এবং বিএমডিএ কর্তৃক ইতিমধ্যে 474 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। বৃক্ষরোপণ করছেন 30 জুন 2026 তারিখ পর্যন্ত 10,33,174টি বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অনুকূলে বিশেষ বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তর পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল, সমতল এভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে। আপনারা এইটা একটা খুবই আলোচিত ইস্যু ছিল আমাদের সব সময়, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কিনা। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতেন, যেহেতু ওখানে অনেক ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমরা রিপিটেডলি বলেছি, আমাদের মাননীয় মন্ত্রী সব সময় বলেছেন যেটা এই বছরের মধ্যেই শুরু হবে, এবং আপনারা জানেন নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। তো আপনারা জানলেন অক্টোবরের দিক থেকে শুরু হবে, এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। একটু খেয়াল করি, আমরা অনেকে ভুলটা করি, এখন থেকে 10 থেকে 12 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে না। নির্বাচন শুরু হবার 10 থেকে 12 মাস, মানে এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে, 2027-এর অক্টোবর নাগাদ। আমি রিপিট করছি, এই হচ্ছে রোডম্যাপের আমাদের টাইম ফ্রেমটা এইরকম। পানি সম্পদ মন্ত্রণালয় তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাল খনন। এই বছরে তাদের খাল যতটুকু খনন করার কথা তার 92.74% খনন করে ফেলেছেন। তার মানে অর্থ বছর আপনারা জানেন যেটা আছে সে তার মধ্যে তারা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের অগ্রগতি, তারাও খাল খনন কর্মসূচির অংশ, তারা 80% মতো কাজ করতে পেরেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এখানে উন্মুক্ত যেসব জলাশয় আছে বিভিন্ন জায়গায় আপনারা তথ্য পেয়ে যাবেন। মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে, এবং আপনারা এটাও জানেন যে জলাশয়ে যে ইজারা প্রথা ছিল মুক্ত জলাশয়ে, সেটা তুলে নেওয়া হয়েছে। তো জাল যার জলা তার, এইভাবে বলা হয়েছে যে কেউ যে কোনো সময় গিয়ে মৎস্য আহরণ করতে পারবেন। এই দাবি আমাদের যে মৎস্য ধরার সাথে যারা জড়িত আছেন তাদের দীর্ঘদিন থেকে ছিল, এবং এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই আমরা মনে করি। গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লট সমূহকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বা রাজুকের মাস্টার প্ল্যান এবং প্রাসঙ্গিক আইন রেখে একটি হাল নাগাদ নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। মানে আপনারা জানেন যে এই আবাসিক এলাকাগুলোতে 6 তলার বেশি ভবন করা যায় না, কিন্তু বাংলাদেশ এবং ঢাকার মতো একটা কনজেস্টেড জায়গায় এই ধরনের প্রাইম লোকেশনগুলোতে যেগুলো অন্তত বলা হচ্ছে যে বাণিজ্যিক সড়কের সাথে যেগুলো আছে সেগুলোকে বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে, এবং খুব দ্রুত তারা সেই সুপারিশ প্রদান করবেন। ডাক টেলিযোগাযোগ, আপনারা জানেন আমাদের ডাক সেবার মাধ্যমে তারা কুরিয়ারের কাজ করছেন। ৭৭,৬১৭ কেজি মৌসুমি ফল তারা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। সরকারি সেবার হয়তো প্রচারণা খানিকটা কম, কিন্তু সরকারি সেবা তুলনামূলকভাবে সস্তা আমাদের বেসরকারি সেবার চাইতে। আমরা জনগণকেও বলবো তারা তাদের বাণিজ্যিক প্রেফারেন্স থেকেই যেন সরকারের কাছে আছেন। তারা যদি গ্রাহকের কাছে কম মূল্যে পণ্য পৌঁছে দিতে পারেন সেটা তাদের জন্য ভালো হবে। আইসিটি বিভাগের একটু তথ্য আছে। বাংলা লং অডিও ট্রান্সক্রিপশন সিস্টেম উদ্বোধন করা হয়েছে, সার্ভিস চলমান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন দেশের বিভিন্ন স্থানে স্থাপিত 22টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের মাধ্যমে 58,338 জন রোগীকে পেট সিটি, থাইরয়েড স্ক্যান, রেডিওথেরাপি, বিএমডি, আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি পরমাণু প্রযুক্তি বিষয়ক চিকিৎসা প্রদান করা হয়েছে। খাদ্যের নমুনা তেজস্ক্রিয়তা পরীক্ষা করা হয়, সেগুলো তাদের রেগুলার যে কর্মকাণ্ড আছে সেটা চলছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হলো দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য 29 জুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ঘোষণা দেন। তারিখ হচ্ছে 31 আগস্ট থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত 2 মাস ব্যাপী রেজিস্ট্রেশন কর্মকাণ্ড চলবে। 1 সেপ্টেম্বর থেকে 31 আগস্ট 2014 সালের মধ্যে জন্ম, মানে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2014 সালের মধ্যে জন্মগ্রহণকারী
12 থেকে 14 বছরের শিশু কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আর নতুন কুড়ি যেটা সংস্কৃতির বিষয়ে হতো, সেটা অসাধারণ একটা জনগণের মধ্যে, শিশুদের মধ্যে এটার প্রভাব তৈরি হয়েছিল, উৎসাহ তৈরি হয়েছিল। এটার নতুন কুড়ি যে আগের নতুন কুড়ি সেটা কন্টিনিউ করছে, নতুন কুড়ি স্পোর্টস আসছে, আপনারা বুঝতেই পারছেন যে এর মাধ্যমে ক্রীড়া প্রতিভা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা সবসময় বলেন, কাজের সাথে যেন খেলা তো বাচ্চারা খেলবেন, আমরা খেলেছি বা সবাই খেলবেন, তাদের শারীরিক সক্ষমতার প্রশ্ন আছে, তাদের বিনোদনের প্রশ্ন আছে, কিন্তু এগুলো যাতে জীবিকা হয়ে ওঠে, এটা শুধু খেলার ক্ষেত্রে না, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন জীবিকা হয়ে ওঠে, সেই চেষ্টা হবে। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, এটা নিয়ে আমরা হয়তো আরো কথা বলবো। ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা কনসেপ্ট এবার বাজেটে এসছে, যেখানে আসলে সাংস্কৃতিক বা এইসব ক্রিয়েটিভ কাজ, ক্রীড়াকেও আমরা যদি এর মধ্যে ধরি, সেটার মনিটাইজেশন, যিনি কাজটা করছেন তিনি যেন সেটা দিয়ে উপার্জন করতে পারেন, এবং এটাকে কেন্দ্র করে যেন রাষ্ট্রের অর্থনীতি খুব ভালো ইম্প্যাক্ট করতে পারে, সেই চেষ্টা আমরা করার পথে আছি। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, তারা তাদের যে রুটিন কাজ সেগুলো খুব ভালোভাবে করে যাচ্ছেন। আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা পরিবেশ দূষণ করছেন, নীতিমালা মানছেন না, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলোর জন্য জরিমানা, ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে, বনভূমি উদ্ধার করা হচ্ছে, বন্যপ্রাণী উদ্ধার করা হচ্ছে, যথেষ্ট পরিমাণে এগুলো হচ্ছে। এগুলো ব্যাপার যেটা হয়, এইসব কাজের দায়িত্বপ্রাপ্ত তারা সবসময়ই ছিলেন, কিন্তু একটা সময় এগুলো খুব আন্তরিকতার সাথে করা হয়নি। আমরা বিশ্বাস করি এই সরকারের সময় এটা খুব ভালোভাবে কন্টিনিউ করবে। পরিকল্পনা মন্ত্রণালয় এডিপিভুক্ত মোট প্রকল্পের মধ্য থেকে বরাদ্দ দেয়া হচ্ছে, সেগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ যেটা, তারা সেগুলো যাচাই বাছাই করছেন এবং সেগুলোর ব্যাপারে তাদের বরাদ্দ নিশ্চিত করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো তাদের যেসব নিয়মিত কাজ সেগুলো তারা করে যাচ্ছেন, তারা অপরাধীদেরকে ধরছেন, তারা অস্ত্র, মাদকদ্রব্য সেগুলো উদ্ধার করছেন। একই ধরনের কাজ স্পেশালাইজ যে সংস্থা আছে, র্যাব, তারা করছেন, বিজিবি করছেন, এগুলো সাকসেসফুলি কন্টিনিউ করছে, কোস্ট গার্ড করছেন। আমাদের আপাতত এটুকুই। আরো কিছু মন্ত্রণালয়ের কিছু তথ্য আছে, খুব সিগনিফিক্যান্ট না বলে আমি বলিনি, আপনারা পেয়ে যাবেন, সেগুলো আপনারা আশা করি জনগণের সামনে নিয়ে আসবেন। এবার বরাবরের মতো আপনাদের প্রশ্ন নেব। আমি আমি একটু ওনার কাছে আসি, তারপর আসছি, আপনি তারপরে। জি, গতকালকে আমরা দেখলাম যে সাভারের মিটিং এ বোমা হামলা হয়েছে এবং ওখানে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে প্রশাসনের সহযোগিতায় এই হামলা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? আর সরকার কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব বেশি মনোযোগী দিচ্ছে কিনা? আচ্ছা, গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই, এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য, কারণ হচ্ছে অ্যারেস্ট এখন পর্যন্ত সবসময় কি এভাবেই হয়ে যায়? সরকার তদন্ত করবে, এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি, সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকম ভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে। এখন কোনো ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে সরকার এটা করেছে, এই ধরনের অভিযোগ, এটা উনি বলতে পারেন যে এটা হয়েছে কেন। একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা জরুরি ব্যাপার। এই সরকার নেবে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারছি। আপনার প্রশ্নটা উন্নয়ন বা গণহত্যার পক্ষে বয়ান তৈরি করেছিল, সেই স্পিড থেকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, যে আমরা পার্লামেন্টে আলোচনা হয়েছে যে প্রায় 30 লাখ কোটি টাকা পাচার হচ্ছে, এবং ব্যাপক উন্নয়নের নামে যে আমাদের ব্যাপক লুটপাট হলো, সিঙ্গাপুরের শিশুরই হয়েছে টাকা পাচার করে টাকা দিয়ে, ফুড ক্যান্ডালের নামে যে লুটপাট হলো, পাওয়ার সেক্টর থেকে প্রায় কত হাজার কোটি
সেখানে এখনো পর্যন্ত প্রায় গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের একটা চাওয়া ছিল যে অন্তত অ্যাটলিস্ট বিচারের আওতায় আসবে, এই ধরনের তদন্তের আওতায় আসবে। জাস্টিস মনির কমিশন একটা রিপোর্ট দিয়েছে এবং চিহ্নিত করছে যে কারা কারা এর সাথে রিলেটেড অভিযুক্ত, কিন্তু এখন পর্যন্ত কোনো সেটা রিপোর্ট আলোর মুখ দেখে নাই, বিচারের কোনো উদ্যোগ নাই। আচ্ছা, এর সাথে আমি একটা যুক্ত করতেছি, জি। একবারে উত্তরটা দেন। জি জি জুলাই নিয়ে কটূক্তি করছে কিছু কথিত সাংবাদিক, এখনো করে যাচ্ছে, তাদের তাদের এবং তাদের চ্যানেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে? আচ্ছা, আমি আসছি প্রথম হলো টাকা পাচার নিয়ে। টাকা পাচার নিয়ে আপনি খেয়াল করবেন, এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। মানে সরকার যদি আইনি প্রসেসে না থাকতো এই কাজগুলো হতো না, এটা হলো নাম্বার ওয়ান। আর কুইক রেন্টাল বা বিদ্যুৎ ক্ষেত্রে টাকা মানে অন্যান্য ক্ষেত্রে বা সেক্টরে যেভাবে টাকা লুট হয়েছে বলা হয়, এটা একটু ভিন্ন ছিল। এটার ভিন্নতাটা এই জায়গায়, এটা এক ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়েছিল। মানে আমরা কিন্তু সেই সময় সরকারকে ক্রিটিসাইজ করতাম যে এই চুক্তিগুলো এমনভাবে হয়েছে যেগুলো অন্যায়ভাবে কিছু ব্যক্তিকে আইনগতভাবে সুবিধা দিয়েছে। ওখানে কিন্তু আইন ছিল এবং আপনারা একটা স্পেশাল আইন ছিল, দ্রুত সরবরাহ আইন, যেটাকে আমরা এক ধরনের ইনডেমনিটি বলতাম। সো ওইটা ওই জায়গাটা ছিল। এখন এই সরকার দায়িত্বে এসছে, নিশ্চিতভাবেই সেই সব কিছু তদন্ত, আমি যে বললাম যে আপনি বাইরে দেখবেন যে বেশ কয়েকটা জায়গায় এর মধ্যেই খবর এসছে যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সরকার এগুলো করবে। তবে এটা বলে রাখা ভালো, গ্লোবাল আলোচনা এটা আমরা সবাই জানি যে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা হবে, এই কাজটা কঠিন, এই কাজটা খুবই কন্টিনিউয়াসলি লেগে থাকা, এই জন্য ফলাফল দেখতে আমাদের একটু সময় লাগবে। বরং আমরা এখন থেকে যেটা চেষ্টা করছি ওইটা তো আছেই, যাতে টাকা পাচার না হয় আমরা সেই কাজটা করার চেষ্টা করবো। আপনি একটা নিশ্চিত থাকুন যে ওই সময়ে যে কাজটা যারা এই কাজগুলো করেছে এই সরকার, তাদের প্রতি সিম্পাথাইজড হওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা মনে রাখতে হবে, ওই অবৈধ ক্ষমতায় আওয়ামী লীগ যখন ছিল তার সবচেয়ে বড় সাফারার হচ্ছে যে সরকারটা, যে দলটার সরকার এখন ক্ষমতায় আছে, যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি তার মা, তারা ব্যক্তিগতভাবে সাফার করেছেন। সুতরাং এই ব্যাপারে সরকার সতর্ক থাকবেই। আর ভাই যে প্রশ্নটা করলেন জুলাই সম্পর্কে কটূক্তি, এটা নিয়ে একটু আমার মনে হয় আমাদের সমাজে, আমি সবাইকে একটু আহ্বান করছি এই বিতর্কটা একটু সমাজে হোক। জুলাই নিয়ে কটূক্তি যদি বলি, আমরা কটূক্তি করছেন, সত্যিই করছেন, কিন্তু এখন জুলাই নিয়ে কটূক্তি সরকারের লোকজনের সাথে ইন্ডিয়া যায় মিটিং আসছি করে আসছি না আমি সেই বিষয় তদন্ত না, এই জায়গাটা একটু আসি যে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স আমরা এখন পর্যন্ত মনে করছি কিনা। জুলাই নিয়ে কটূক্তি হচ্ছে, আমি আবারও বলছি, এবং সেটা আমার প্রচন্ড গায়ে লাগে। কারণ হচ্ছে আমার বিগত সরকারের বিরুদ্ধে শুধু জুলাই না, আমার অন্তত প্রায় 12-14 বছরের অ্যাক্টিভিজম আছে, লেখালেখি আছে, বলা আছে। সুতরাং এটা আমি কিভাবে ওন করি আপনারা বোঝেন। আপনি আমার একটা পার্সোনাল পডকাস্টেরও উদাহরণ, ব্লগের উদাহরণ দিচ্ছিলেন। কিন্তু জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা, এইটা আসলে এই আলাপটা হতে পারে। আমি এইটা উন্মুক্ত করে দিচ্ছি, প্লিজ আপনারা যারা শুনছেন, এই আলাপটা মানে একটা সমাজে তো আলাপ আলোচনার মাধ্যমেই, ডিসকোর্সের মাধ্যমে আমরা আসলে করণীয় ঠিক করতে পারি। সেটা আমরা ক্রিমিনালাইজ করব কিনা, করলে কেন করব, সেই আলাপটা হোক। এখন পর্যন্ত যেহেতু না, আমরা সেটাকে বলি, এবং বরং আমরা একটা জিনিস হয়তো এইভাবে বলতে পারি যে যেহেতু এটা ক্রিমিনালাইজ করিনি আমরা, তারা এই মত বাংলাদেশে প্রকাশ করছেন, এবং সরকার, এই সরকার জুলাইয়ের স্পিরিটের সরকার যে কোনো বিবেচনায়, কিন্তু সরকার কারো প্রতি কোনো গায়ের জোরে কোয়ার্সিভ কিছু করতে যান নাই। সরকার একটা সময় যেটা করতো, একটা ফ্যাসিস্ট, একটা মাফিয়া সরকার যেটা করতো, সেরকম কিছু করছে না। জি। জি। প্রত্যেকবার ব্রিফিং এ আপনি শুরুতে বলেন যে সরকারের অগ্রগতি কার্যক্রমটি এটা আমরা অনলাইনে শেয়ার করব, এটা সাধারণত শেয়ার হয় না বা পায় না। আর দ্বিতীয় যে বিষয়টি, এই জুলাই অভ্যুত্থানের 2 বছর হতে যাচ্ছে, তো আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় সেই জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি জাদুঘর করা হয়েছে সেটি উদ্বোধন করার কথা শুনেছি। তো নতুন সরকার এসেছে, 4 মাস পার হতে যাচ্ছে, তারপর জুলাই এই স্মৃতি জাদুঘরটি আসলে কবে উদ্বোধন হচ্ছে বা চালু হচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আছে? আর নির্দেশনা জেনে যাবেন। আর কর্মসূচি যেটা আছে আমি বলেছি, এটা আসলে আপনাদের কাছে সফট কপি পৌঁছে যাওয়ার কথা। আমি আশা আপনাদের কাছে যেতে পৌঁছে যায়, আমি সেই ব্যবস্থা আবার করছি। যদি কেউ মিস হয়, মানে যে এখানে আমি পুরোটা পড়িনি,
এটার সফট কপিটা আমি বলেছি আপনাদের কাছে পুরোটা পৌঁছে যাবে, ফলে যেগুলো আমি পড়িনি এখানে, যেগুলোকে আমি মনে করেছি যে এই মুহূর্তে আমাদের সময় যেহেতু কম, একটু কম গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা পেয়ে যাবেন। জুলাই জাদুঘর নিয়ে এই আলাপটা চলছে এবং আমার মনে হয় এই তথ্যটা অলরেডি আছে। 5 অগাস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে, হয়ে অবশ্যই 5 অগাস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। আমি এই ব্যাপারে কোনো কনফিউশন যেন না থাকে প্লিজ। আমাদের বাংলাদেশের যে সৌদি আরবের সেন্টার আছে, অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিল, সৌদি আরবের তো পাশাপাশি এর আগে যে চায়নাতে গিয়েছিলেন, মালয়েশিয়াতে গিয়েছিলেন, এবং পাকিস্তানে এবং তুরস্কে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। আরেকটা বিষয় যে আমাদের এখন বর্তমানে 37.85 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে, এবং সেই রিজার্ভকে বৃদ্ধি করার জন্য আমাদের রপ্তানিমুখী এবং সেই বিনিয়োগে বিদেশে রপ্তানি করার জন্য পার্টিকুলারলি স্পেশালি কোনো বিনিয়োগগুলো যে জন্য কাজ করে শুধু বিদেশে এক্সপোর্ট করা। কারণ আপনি জানেন যে বিদেশে এক্সপোর্ট ছাড়া আপনার এই বিনিয়োগের ছাড়া আপনার আসলে বাংলাদেশের অর্থনীতি উন্নতি হবে না। এবং যদি এটা ডোমেস্টিকলি বিনিয়োগ করা হয় এবং এখানে যদি বাজারকে বৃদ্ধি করা হয়, তাতে অর্থনীতি উন্নতি হবে না। যদি এক্সপোর্ট বেস, যদি পার্টিকুলারলি একটা পরিকল্পনা গ্রহণ করা হয় কিনা, যে এরকম একটা পরিকল্পনা। জি, ধন্যবাদ। দুটো প্রশ্ন, আমি আসছি। বাংলাদেশ একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করত। আমি একটা উদাহরণ দিতে পারি। আমেরিকার সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন যে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার সাথে ছাড়া আর কারোর সাথে কি সম্পর্ক রাখবে কি রাখবে না। আমি যদি এভাবে বলি, কিছুদিনের মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার দায়িত্বে আসার পর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর চীনে হয়েছে, সেকেন্ড সফর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় আমাদের মাননীয় স্পিকার গেছেন। এই রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে তিনি 3 নম্বর মানুষ। তাহলে আপনি খেয়াল করলে দেখবেন এর মধ্যে অনেকগুলো কনফ্লিক্টিং জায়গা আছে গ্লোবাল পলিটিক্সের। কিন্তু সরকার যেখানে যেখানে তার যাওয়া প্রয়োজন মনে করে, যেভাবে সম্পর্ক প্রয়োজন মনে করে, তাই করছে। আপনি প্রশ্ন করছেন পাকিস্তান এবং তুরস্কে যাবে কিনা। প্রয়োজনে অবশ্যই যাবে। জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করার জন্য আমাদের নিষিদ্ধ দেশের বাইরে যে কোনো দেশের সাথে এই সরকার এনগেজ করবে, কাজ করবে। এটা হলো মোদ্দা কথা। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন আমরা যেন রাখি। আমি অলরেডি উদাহরণ দিলাম আপনাদেরকে। এই উদাহরণ প্রমাণ করে যে এই সরকার একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করছে। বৈদেশিক বিনিয়োগের কথা আমাদের অলরেডি তো আসলে অনেকগুলো ইপিজেড আছে। ইপিজেডগুলোর ফোকাসই ছিল আসলে এক্সপোর্টকে মাথায় রেখে। আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট করলে দেশের উন্নতি হবে না, কথাটা ঠিক না। ডোমেস্টিক, আপনি যেটা বলছেন রিজার্ভের জন্য আমার এক্সপোর্ট করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা দীর্ঘকাল শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রে একটা পণ্যের উপরে বসেছিলাম, ইটস রিস্কি, এটা আমরা এখন বুঝি। আপনি খেয়াল করবেন যে এখন এই সরকারি সংস্থাগুলো এই ইনভেস্টমেন্টের ব্যাপারে এবং বৈদেশিক মানে রপ্তানির ক্ষেত্রে যাতে আমরা ডাইভার্সিফাই করতে পারি সেই চেষ্টা করছি। অবশ্যই করতে হবে, এটা আমি আপনার সাথে একমত। সরকার নিশ্চয়ই করবে। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে আপনাদের সরকারের একটা স্লোগান যে বাংলাদেশ প্রথম, এই স্লোগানে কিন্তু দেশের মানুষ খুব উদ্বেলিত এবং উৎসাহিত, এবং এইটা একটা দেশপ্রেমের নিদর্শন, নো ডাউট। কিন্তু গত সপ্তাহে বিষয় দেখলাম আরসিএস কমিটিতে একটা ইউএস থেকে গম আমদানির একটা অনুমোদন দেওয়া হয়েছে $320, 2,20,000 মেট্রিক টন। অথচ আন্তর্জাতিক বাজারে কিন্তু এর চেয়ে কমে অনেক এই গম পাওয়া যায়। সে $280 হতে পারে, $300 হতে পারে, $20-25 বেশি দিয়ে আপনার সরকার এই গম কেনার জন্য চুক্তি করেছে বা কেনার অনুমোদন দিয়েছে। আমার প্রশ্ন হলো যে এই চুক্তি কিন্তু বিগত ইউনুস সরকার করেছে। আমরা মনে করি যে এই যে বেশি দামে কেনা, এটা একটা দেশ বিরোধী সরকার, দেশ বিরোধী চুক্তি এবং দেশ বিরোধী সিদ্ধান্ত। সেখানে আপনার সরকার এই বিষয়টা পর্যালোচনা করবে কিনা এবং ওই সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে।
গমের কথা যেটা বললো, একটু বেশি দামে গম কেনা হয়েছে, এটাও আমি মিডিয়াতে দেখেছি। আমি এই ইনফরমেশনটা সঠিক ধরেই কথা বলি। একটু বেশি দামে যদি গম কেনাও হয়, এটাও সবার আগে বাংলাদেশ। আমি বলছি জি, কেন বলছি আপনি খেয়াল করবেন, এই চুক্তি যখন করা হয়েছিল তার আগের পরিস্থিতিটা কি ছিল? রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হচ্ছিল, আমাদের গার্মেন্ট প্রোডাক্টের উপরে খুব বড় একটা ট্যারিফ পড়েছিল। আপনি চিন্তা করুন তো, তখন যেটা হয়েছে যে ট্রেড ডেফিসিট আছে সেটা কমানোর জন্য কিছু পণ্য তাদের কাছ থেকে আমরা বেশি কিনবো, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছে। তাতে লাভ কি হলো? লাভ হচ্ছে আমরা আমাদের, ওই যে বললাম এতক্ষণ, আমাদের তো এই মুহূর্তে অন্তত গার্মেন্টের উপরে যদি আমরা খুব বড়, আমাদের ইউরোপিয়ান ইউনিয়নকে যদি একক ইউনিট হিসেবে ধরি, এটা হলো হাইয়েস্ট রপ্তানি, সেকেন্ডলি কিন্তু আমেরিকা। সুতরাং আমাদের যদি ওই ট্যারিফ আমাদের ওই এক্সপোর্টের উপরে পড়ে, সেটা আমাদের জন্য বিপদ তৈরি করবে। সেজন্য এটাও আসলে এক ধরনের, আমি মনে করি যে জনগণের স্বার্থ রক্ষার জন্য গার্মেন্টের কথা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ওটার উপরে ইম্প্যাক্ট শুধু ফরেন কারেন্সি আর্নিং না, ওখানে 40 লক্ষ কর্মী কাজ করে, তারা দেশে আর্ন করে। 40 লক্ষ কর্মীর পরিবারে 5 জন করে যদি মানুষ থাকে, 2 কোটি মানুষ ডিপেন্ডেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আয়ের উপরে। আরো কথা আছে, এই 2 কোটি মানুষ যখন দেশের ভেতরে ব্যয় করে, সেটা আবার অনেক মানুষের ইনকাম জেনারেট করে। একটা উদাহরণ দিই, একজন গার্মেন্ট কর্মী ডিম কেনেন, ডিমের একটা চাহিদা তৈরি হয়, যিনি ডিম বিক্রি করেন, যিনি ডিম প্রডিউস করেন, প্রত্যেকের কিন্তু ব্যবসা লিঙ্কড। ফলে এই ডিজাস্টারটা কিন্তু অনেক বড়। এইসব বিবেচনায় আসলে এই কাজটা করতে হয়েছিল। আমি আশা করি জনগণ এই ব্যাপারটা বুঝতে পারবে। জি, আওয়ামী লীগ সরকারের সময় জামাত ইসলামী মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল, বিচারটা কি বন্ধ হয়ে গেছে? এখনো কি কিছু বিচার, আমি এই ব্যাপারে নিশ্চিত তথ্য আমার কাছে নেই। বন্ধ হওয়ার কোনো কারণ নেই, বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আমি তারপর এই ব্যাপারটাতে খোঁজ নেব, নিয়ে আমি আবার জানাবো, এটা আমার কাছে ক্লিয়ার জানাই। জি, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফর করলো, জি। চীনের পক্ষ থেকে যে অফারটা দেওয়া হয়েছিল করিডোর, জি। তো সেখানে আনোয়ারা এবং মংলা বন্দর, মংলা বন্দরের পাশে যে একটা নতুন অর্থনৈতিক অঞ্চল করার যে প্রস্তাব, তো এই প্রস্তাবে সরকারের পক্ষ থেকে কোনো কিছু ইতিবাচক সরকার তো অলরেডি হচ্ছে করিডোর নিয়ে, জি, আর মংলা নিয়ে জি, আলোচনা হচ্ছে, প্রস্তাব এসছে করিডোর এবং মোংলা নিয়ে প্রশ্ন। সেটা হচ্ছে, আমি ওই আগেই বলেছি, এটা প্রস্তাব এসছে, যাচাই বাছাই হবে, এবং সেটার অর্থনৈতিক ভায়াবিলিটি আছে কিনা, সেটা আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি রিপিট করছি কথাটা, আগের একটা সম্মেলনে ব্রিফিংও বলেছিলাম, সেটা হচ্ছে যে মাফিয়া সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের সমস্যা ছিল তাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো তাদের ব্যক্তি স্বার্থে, যে আমি ক্ষমতায় থাকি, এই ক্ষমতায় থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কারণ আছে, কারণ তিনি তো ভোটে ক্ষমতায় ছিলেন না, শি ওয়াজ ফ্রাইটেন্ড। সেই কারণে দেশের ভেতরে কিছু মানুষের সাথে একটা নেক্সাস তৈরি করেছেন, বাইরে করেছেন। জনগণের ভোটে নির্বাচিত যে সরকার 2/3 সিটসে মেজরিটি পেয়েছে, 50%-এর বেশি পপুলার ভোট পেয়েছে, সেই সরকার তো শক্তিশালী সরকার। তার ক্ষমতায় থাকার জন্য বাইরের বা দেশের ভেতরে কোনো শক্তির সাথে অন্যায় আপোষ করতে হবে না। আমরা কিন্তু আলোচনা করব, আমরা আমাদের সমঝোতা করব, পরস্পরের উইন উইন সিচুয়েশনে কাজ করব। করিডোর যদি ফাইনালি দেখা যায়, কারণ এর মধ্যে আনসার্টিনিটি আছে, আমরা আলাপ করেছি যে মিয়ানমারের একটা গৃহযুদ্ধ চলছে, ওখানকার পরিস্থিতি এখনো শান্ত না। সেটা যদি শান্ত হয়, তাহলে এটা আমাদের জন্য কতটুকু ইকোনমিক্যালি ভায়াবল হবে, আমরা সেই বিচার বিবেচনা করব, করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব। সেটা যদি আমাদের জন্য ভালো হয়, একই কথা মোংলার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এই কথাটা নিশ্চিত করছি, এই রাষ্ট্র এবং জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য যা যা করা দরকার এই সরকার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, খেয়াল করুন, জনগণের স্বার্থ বিকিয়ে কিছু করলে একটা মাফিয়া সরকারের কিছু আসে যায় না, কারণ উনি নির্বাচনে যাবেন না, তো উনি আবার রাতের ভোট করে বা মেরে কেটে ক্ষমতায় থেকে যাবেন। আমরা তো 5 বছর পর নির্বাচন ফেস করব তো। সুতরাং আমি এভাবে যদি চিন্তা করি, আমি চাইলেও জনগণের বিরুদ্ধে যেতে পারি না। এভাবেই ডেমোক্রেসি আসলে কাজ করে। আমরা দীর্ঘদিন নির্বাচন করতাম কেন? দিস ইজ দ্য রিজন, যে একটা সরকার যদি মনে করে আফটার 5 ইয়ার্স আমি যদি আবার দায়িত্বে থাকতে চাই, আমার জনগণের সামনে যেতে হবে, সুতরাং জনগণের জন্য অকল্যাণকর কিছু করে সেটা যে হবে না সেটা সে বোঝে। সুতরাং জনগণ যাতে এভাবেই এই ব্যাপারে আশ্বস্ত থাকেন। আর একটা কথা একটু বলে রাখা ভালো, ওই যে বললাম একটু আগে গমের যে আলোচনাটা হলো, অনেক সময় এটা হয় যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের বৃহত্তর পিকচার যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রে আমরা মনে হয় জবাব পেয়ে যাব। আসছে, উনি করছেন, আসছে। আপনার মন্ত্রণালয় সম্পর্কে সেটি হচ্ছে যে আপনি প্রায় সময় সাংবাদিকদের বলেন তারা দায়িত্ব ভূমিকা পালন করে মিটিং
যে আমরা কিছুদিন আগে দেখলাম যে এই যে তুরাগ হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরা রক্তে লাভ হয়ে গিয়েছিল। আপনি যখন গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন, তাহলে তথ্য এই মন্ত্রণালয় তারা আসলে এই ধরনের রোধে তারা নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করছে কিনা? তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। আমার মনে হয় এটা নিয়ে যথেষ্ট কাজ আছে। এখন আমি একটু খোলামেলাই বলি যে যেটা হয়েছে হয়তো আমি এটা নিয়ে বসেছি, কাজ হচ্ছে, কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ এগুলো ডিবাঙ্ক করছি, এগুলোর ফটো কার্ড তৈরি হচ্ছে। সম্ভবত ডিসেমিনেশনে যে মানুষের কাছে পৌঁছানো, সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা আমি খেয়াল করছি। সুতরাং এটা কাটিয়ে ওঠার জন্য আমরা এক্সিস্টিং সেট আপ নিয়ে কি করা যায় সেটা করছি। আর একটু জানিয়ে রাখি, আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, যে প্রজেক্টের মূল ফোকাস আসলে হবে যেখানে একদম ডেডিকেটেড মানুষ থাকবেন, এবং সম্ভব হলে আমি চেষ্টা করব মানে রাতেও শিফট থাকবে, কারণ কিছু কিছু ডিসইনফরমেশনের মুহূর্ত ম্যাটার করে, যে 10 মিনিট 15 মিনিটে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এরকম একটা টিম তৈরি করা যারা এটা করবে এবং এটা ডিসেমিনেট করবে, পৌঁছে দেবে মানুষের কাছে বিভিন্ন ফর্মে। আমরা এখন ফটো কার্ডের চাইতে অনেকে ভিডিও দেখতে পছন্দ করি, সো কোনো না কোনো ফর্মে যাতে এটা করা যায়, আমরা এটা হচ্ছে, এটাকে আমরা স্ট্রেংথেন করবো। আমি এটা একমত যে আমরা এটা জনগণের সামনে যে মুহূর্তে পৌঁছে যাবে সেটা এখনো অতটা হচ্ছে না, আমরা সেটা নিয়ে কাজ করছি। আপনি এর সাথে একটু বলে যদি প্রশ্নের সাথে জি। তুরাগ নিয়ে যেটা হয়েছে, এক পক্ষ রক্তে লাল করেছে, অন্য পক্ষ হচ্ছে প্রপাগান্ডা। সরকার বিষয়টা ক্লিয়ার করছে না কেন, আসলে তুরাগে এক্সাক্ট কি হয়েছে? এই তথ্য মনে হয় এর মধ্যে চলে এসছে, মানে এর মধ্যে এই ব্যাপারে চলে আমার মনে হয় এখানে এই তথ্য সরকারের দিক থেকেও আপনারা যা যা দেখছেন, ওখানে কিছু মৃত্যু হয়েছে, খুবই আনএক্সপেক্টেড। আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না, কিন্তু আপনারা জানেন ঘটনাগুলো কিভাবে হয়েছে। সরকারের যে স্বাভাবিক কাজ, সরকার এগুলো তদন্ত করবে, এর সাথে কেউ জড়িত আছে কিনা। কিন্তু আপনারা দেখেছেন ইনভেস্টিগেটিভ রিপোর্টও আছে, খুবই দেশি এবং দেশের বাইরের সংস্থারও রিপোর্ট আছে, যেখানে আসলে ক্লিয়ারলি দেখা গেছে আসলে তারা পালাতে গিয়েছিলেন এবং সেই ধরনের পরিস্থিতিতেই এটা হয়েছে। এগেইন আমরা দুঃখজনক মনে করি, আওয়ামী লীগ যারা এখনো যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যি দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান, তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি। এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনে এই সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। আমার এইটুকু করা দরকার, এটা যে মূলের জায়গাটা একটু অ্যাড্রেস করলে ভালো। হঠাৎ করেই আমরা গত কয়েকদিন ধরে দেখছি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যারা পলাতক ভারতে বসে, বিশেষ করে নানক এবং মায়াত চৌধুরী, এরা দুজন খুব বক্তব্য দিচ্ছেন, ঢাকাতে রক্তের বন্যা বসিয়ে দাও, তাদের কর্মীদের বলছেন মোহাম্মদপুর যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ না নিতে পারে, যেটা নানক সাহেব বলছেন, এবং সেটা ফেসবুকে আছে। এই যে একটি দেশে বসে, যে দেশটির সাথে আমাদেরও ভালো সম্পর্ক, বা আপনারাও চাচ্ছেন যে ভালো সম্পর্ক থাকবে ভারতের সাথে সব কিছুর সাথে, সেই দেশে বসে এটা কি গভর্নমেন্ট কোনো কথা বলা যায় কিনা, যে এই ধরনের যে প্রচারণা চালাচ্ছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য, এই বিষয়টি আপনারা? আমি প্রাথমিকভাবে একটা কথা বলি সরাসরি, আমি পরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। ভারতে বসে এই যাদের নাম বললেন আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না? বলেছিলেন তো। উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, ওনার পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে, কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন না। আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলে সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। ডিড এনিথিং হ্যাপেন? টাকা আছে, টাকা খরচ করে, আমি আগে একদিন বলেছিলাম, কিছু চোর ডাকাত খারাপ লোক, বিভৎস লোককে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করানো যায় না। আমরা এটা বলতে চাই যে এই আহ্বান জানিয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই, কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। তো এটা দিয়ে এই দেশে কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ কি করা উচিত সেটা তারা বুঝবে, কিন্তু তারা যে পথের কথা বলছেন এটা এই দেশে ওয়ার্ক করবে না, ফুল স্টপ। আপনার এই কথাটার সাথে আমি একমত যে ইন্ডিয়াতে বসে তারা যে কাজটা করছেন, এটা মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা, এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে, কারণ এদের অনেকেই মামলার আসামি আছেন, এদের অনেকের নামে ওয়ারেন্ট আছে, কারো নামে সাজা হয়ে গেছে। সুতরাং তারা যেন ওখানে
আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। আমরা সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এই কথা নিয়মিতভাবে বলা হচ্ছে, আমরা সেটা চালিয়ে যাব। আমি শেষ করি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ।